ডিয়ার স্টুডেন্ট, আমি সুজিত দেবনাথ, তোমাদের প্রিয় সুজিত স্যার। আজকের এই ভিডিও ক্লাসটাতে আমরা পড়ব অশোক দ্য গ্রেট। ভারতবর্ষের ইতিহাসে যে কজন মহান রাজা আছেন তাদের মধ্যে অন্যতম এই অশোক দ্য গ্রেট। আর দুজনকেও গ্রেট বলা হয়, আকবর দ্য গ্রেট অ্যান্ড রাজেন্দ্র চোলা দ্য গ্রেট। অশোক এর ইতিহাস বা অশোকের গোটা জীবন এটা জানার জন্য আমাদেরকে একটু পেছনে ফিরতে হবে, জানতে হবে বিম্বিসারের ইতিহাসটাও। আর বিম্বিসারের ইতিহাসটা ঠিকঠাক করে জানতে হলে আগের ভিডিওটাতে একটা কথা বলেছিলাম না, যে নন্দবংশের অত্যাচারী শাসক ধননন্দকে উৎখাত করে কৌটিল্য চাণক্য যখন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা রাজা চন্দ্রগুপ্ত মৌর্যকে সিংহাসনে বসালো, সেই সময় ধননন্দের কন্যা দুর্ধরার সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ দিয়ে দিয়েছিল। এর কারণটা কিন্তু একটা সাংঘাতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। তার কারণ রাজত্ব বা সাম্রাজ্যের সংগঠক যিনি ছিলেন চাণক্য, তিনি ছিলেন অত্যন্ত কূট। আর অত্যন্ত কূট এবং কুশলী বলেই ইতিহাসে তাকে কৌটিল্য বলে ডাকা হয়। কি কূট নীতি তিনি গ্রহণ করেছিলেন? যাকে হত্যা করে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসলো, সেই ধননন্দের কন্যা দুর্ধরাকে বিয়ে করতে হলো কাকে? চন্দ্রগুপ্ত মৌর্যকে। তার কারণ উৎখাত হলো, ধননন্দকে হত্যা করা হলো, কিন্তু ধননন্দের মন্ত্রী মুদ্রারাক্ষস কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। কৌটিল্যের আশঙ্কা ছিল যে মণ্ডল তত্ত্বের ওপরে বেস করে তিনি সাম্রাজ্য অধিকার করেছেন, যাকে যাকে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সব প্রতিশ্রুতি তো রাখা সম্ভব নয়, তাই নয় কি? আর প্রতিশ্রুতি ভঙ্গ হলে যে মানুষজন তাদের সপক্ষে ছিল তাদের বিরুদ্ধে যেতে সময় লাগবে না। অর্থাৎ যারা তাকে সমর্থন করলো তারা যদি বিপক্ষে চলে যায়, মানুষের যদি মোহভঙ্গ হয় যে এই চন্দ্রগুপ্ত মৌর্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সিংহাসনে বসেছিল, আমাদের তো নন্দবংশই ভালো ছিল, তখন যদি নন্দবংশের মন্ত্রী মুদ্রারাক্ষস কোনো একজন শিশুপুত্রকে নিয়ে এসে হাজির করে বা কোনো একজনকে হাজির করে যাকে নন্দবংশের উত্তরাধিকার বলে ঘোষণা করে, তাহলে তৎকালীন মগধের জনগণের সহানুভূতিটা চন্দ্রগুপ্ত মৌর্য থেকে সরে গিয়ে সেই নন্দবংশের উত্তরাধিকারের দিকে চলে যেতে পারে। এই আশঙ্কাটা কিন্তু রয়েই যায়। সেই আশঙ্কা থেকেই ধননন্দের কন্যা দুর্ধরার সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের বিয়ে দেওয়ার পরই চাণক্য তাকে জানিয়ে দেয় যে যত দ্রুত সম্ভব আমাদের একটা রাজকুমার চাই। রাজকুমার কেন? তার কারণ যে রাজকুমার দুর্ধরার গর্ভে জন্ম নেবে সেই রাজকুমারের গায়েও কিন্তু নন্দবংশের রক্ত থাকছে। ভবিষ্যতে যদি চন্দ্রগুপ্ত মৌর্যের জনপ্রিয়তা কমে যায় আর উল্টো দিক থেকে নন্দবংশের রক্ত আছে এরকম কোনো রাজপুরুষকে নিয়ে এসে হাজির করা হয়, তাহলে চাণক্যের কাছেও কিন্তু তার পাল্টা চাল থাকলো দুর্ধরার পুত্র, যার শরীরেও বংশের রক্ত আছে। দরকার হলে চন্দ্রগুপ্ত মৌর্যকে সিংহাসন থেকে সরিয়ে সেই শিশুপুত্রকে সিংহাসনে স্থাপন করা হবে। সাম্রাজ্যের স্বার্থে এটুকু রাজনীতি তো করাই যায় কি? আর চাণক্য তো ছিল কূট। বিবাহের পর যথারীতি দুর্ধরা সন্তান সম্ভবা হয়ে পড়ে, কিন্তু দুর্ধরা এটা জানতো না যে চাণক্য পণ্ডিত যখন চন্দ্রগুপ্তকে মৌর্যকে ছোটবেলা থেকে তৈরি করছে, তখন চন্দ্রগুপ্ত যাতে বিষের আঘাতে বা বিষ খেয়ে মারা না যায় বা বিষক প্রয়োগ করে চন্দ্রগুপ্তকে যাতে মারা না যায়, তার জন্য তার শরীরে রেজিস্ট্যান্স তৈরি করার জন্য ছোটবেলা থেকেই অল্প অল্প পরিমাণ বিষ চন্দ্রগুপ্ত মৌর্যের খাবারে মিশিয়ে দিত। আর এই অল্প অল্প বিষ খেতে খেতে চন্দ্রগুপ্ত মৌর্যের শরীর বিষের প্রতি রেজিস্ট্যান্স তৈরি করে ফেলেছিল। এই খবরটা জানতো না যে চন্দ্রগুপ্তের মৌর্যের খাবারে চাণক্য অল্প করে বিষ মিশিয়ে রাখে।
কোনো এক সময় 9 মাসের গর্ভবতী অবস্থায় দুর্ধরা তার স্বামীর জন্য বেড়ে রাখা ভাত বা খাবার, গর্ভবতী অবস্থা তো খিদে লাগে, খেয়ে ফেলে। দুর্ধরা কি করে জানবে যে তার খাবারে বিষ মেশানো আছে? অতএব খুব স্বাভাবিকভাবে তার শরীরে বিষক্রিয়া শুরু হয় এবং তার মৃত্যুর উপক্রম হয়। চাণক্যকে খবর করা হলে এই চাণক্য এসেই আগে বলে, এই মায়ের পেটটা কাটো আর সন্তানটাকে বের করো। মা তো মরে যাচ্ছেই, কিন্তু সন্তানটা যে আমাদের জন্য অত্যন্ত দরকারি, যার শরীরে নন্দবংশের রক্ত থাকবে। ততক্ষণে 1 বিন্দু বিষ এই গর্ভজাত শিশুর মাথায় পৌঁছে গেছিল। যে শিশু জন্মায় তার মাথায় একটা নীল দাগ ছিল। এই জন্য তার নামকরণ করা হয় বিন্দুসার, অর্থাৎ 1 বিন্দু অসার। অসার মানে বিষ। 1 বিন্দু অসার যার মাথায় পৌঁছে গেছে তার নাম বিন্দুসার। চন্দ্রগুপ্তের ছেলে বিন্দুসারের নাম কেন বিন্দুসার, এটা কিন্তু তার পেছনের ঘটনা। বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্যের পরে সিংহাসনে যখন বসে, তখনও কিন্তু তার মন্ত্রী ছিল চাণক্য। কিন্তু পরবর্তীকালে রাধাগুপ্ত নামক এক ব্যক্তি ক্রমশ তার কান ভারী করতে শুরু করে যে, হে রাজা বিন্দুসার, তোমার মায়ের মৃত্যুর জন্য কিন্তু এই চাণক্য ভদ্রলোকই দায়ী। কান ভারী হয়ে গেলে তার প্রধানমন্ত্রীর পদ থেকে চাণক্যকে অপসারিত করে ফেলে বিন্দুসার। সেই জায়গায় নতুন মন্ত্রী হিসেবে নিযুক্ত হয় রাধাগুপ্ত। আর রাধাগুপ্ত এন্ট্রি নিয়ে নেয় মগধের রাজপ্রাসাদে বা রাজসভায়। এই রাধাগুপ্ত পরবর্তীকালে আবার কিন্তু অশোককেও সার্ভ করবে, সেটা আমি পরের কথা বলছি। কিন্তু প্রাথমিকভাবে যেহেতু বিষ নিয়ে জন্ম হয়েছিল এই বিন্দুসারের, তার কাহিনী আমি আগের ইয়েটাতে বলে দিয়েছি, যেহেতু বিন্দুসার সম্পর্কে আমি খুব বেশি কথা বলবো না। আজকের ক্লাসে আমি অশোক পড়াবো। যেহেতু 1 বিন্দু বিষ তার জন্মের সময় মাথায় পৌঁছে গেছিল, সেই জন্য সারা জীবন এই বিন্দুসার কখনো খুব সুস্থ জীবনযাপন করে না। অসুস্থ সে চিরকাল সবসময় থাকতো, 12 মাসে 12 মাসই অসুস্থ থাকতো। আমাদের ঘরে যেমন অ্যাটাচ বাথরুম থাকে, বিন্দুসারের ঘরের সঙ্গে অ্যাটাচ নার্সিং হোম ছিল। কিন্তু এই ক্ষণেও তার একাধিক বিবাহ হয়। আর কি করে জানি এই একাধিক বিবাহের পর তার শতপুত্র হয়। এটা বোধহয় বৌদ্ধদের রটানো একটা ব্যাপার, বুঝেছো? এই অসুস্থ শরীর নিয়ে 100 পুত্রের সন্তানের জনক হতে গেলে কি করে সম্ভব হলো, এটা আমার মাথায় এখনো ঢোকে না। তোমাদের মাথায় ঢুকছে কি? এই বিন্দুসারের একাধিক বিবাহ হয়। তার একটা শূদ্র রমণীর সঙ্গে বিবাহ হয়েছিল, তার নাম ছিল ধর্মা বা সুভদ্রাঙ্গী। এই শূদ্র রমণীর গর্ভে বা সুভদ্রাঙ্গীর গর্ভে বা ধর্মার গর্ভে তার জগৎবিখ্যাত পুত্র অশোক জন্মান। আর তার অন্যান্য পত্নী, বড় পত্নী প্রধান মহিষীর গর্ভে জন্মান সুসীম। এই সুসীম ছাড়াও আরও অনেকগুলো পুত্র ছিল, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল সুগোত্র। তাহলে বিন্দুসারের প্রথম পুত্র বড় ছেলের নাম সুসীম, তারপরে একটা উল্লেখযোগ্য ছেলের নাম হচ্ছে সুগোত্র, আর ধর্মার গর্ভে যে সন্তান জন্মায় তার নাম হয় অশোক। যখন অশোক জন্মায় তার আগে থেকেই এই ধর্মা যেহেতু শূদ্র রমণী ছিল, আর ক্ষণিকের ভুলে রাজা বিন্দুসার তাকে বিয়ে করে ফেলে, তারপর থেকে তাকে সেই অর্থে কোনো মর্যাদা দিত না, তার কারণ তিনি রাজকন্যা ছিলেন না। যদিও রাজ রানী তিনি, কিন্তু তা সত্ত্বেও অনেকটা অবহেলায় অনাদরে জীবন কাটত তার। সেই জন্য শিশুপুত্রের জন্ম যখন তখন দেন, সেই অশোককে বুকে জড়িয়ে ধরে বলেন যে আমার অশোক এমন পুত্র যার জন্মানোর পর আমার শোক অশোক হয়ে যাবে। শিশুপুত্রের নাম হয় অশোক। এই অশোক ছোটবেলা থেকেই অত্যন্ত ডানপিটে এবং অত্যন্ত ক্ষমতাশালী, প্রতিভাশালী। চাণক্য খেয়াল করেন এই ছোট্ট অশোকের মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্যের ছায়া দেখা যাচ্ছে, অর্থাৎ দাদুর নাতি। চন্দ্রগুপ্ত মৌর্য যখন সিংহাসন রাজ্যপাঠ বিন্দুসারের হাতে সঁপে দিয়ে দক্ষিণ ভারতের মহিষারগুলায় যৌন ধর্ম গ্রহণ করে অনশনে দেহত্যাগ করতে যাচ্ছেন, তখন চন্দ্রগুপ্ত মৌর্যের তরবারিটা, যেটা দিয়ে তিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছেন, সেই তরবারিটা কার অধিকারে যাবে এইটা নিয়ে সুসীমের সঙ্গে অশোকের কিন্তু বিরাট দ্বন্দ্ব শুরু হয়ে যায়।
এই দ্বন্দ্ব মেটানোর জন্য চন্দ্রগুপ্ত মৌর্য বলেন, দাদু ভাই, এই তরবারিটা খুব একটা ভালো জিনিস নয়। যখন এ খাপ থেকে বেরোয় তখন সে শুধু রক্ত চায়, আর সেই রক্ত শত্রুর রক্ত নাকি মিত্রের রক্ত এটা সে বাজ বিচার করে না। অতএব এটা জঙ্গলের মধ্যে ছুড়ে দেওয়াটাই ভালো। তারপর থেকে অশোককে আর খুঁজে পাওয়া যায় না। 4 দিন 5 দিন পর যুবরাজ রাজকুমার অশোক কাদা মাটি মেখে, না খেয়ে না দে, মলিন বস্ত্রে জঙ্গল থেকে ফেরত আসে। সঙ্গে কিন্তু তার দাদু চন্দ্রগুপ্তের সেই ফেলে দেওয়া ছুড়ে দেওয়া তরবারিটা ছিল। বলে না, মর্নিং শোজ দ্য ডে, সকাল দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। অশোকের চরিত্র চিত্রণ করতে গিয়ে এই গল্পটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা চাই তো এটা চাই। হতে পারে আমি বড় ছেলে নই, আমার নাম সুসীম নই, হতে পারে আমার মা রাজা বিম্বিসারের অতটাও প্রিয় রানী নয়, কিন্তু সিংহাসনটা তো আমার চাই। তো চাই, সুসীমের জন্য বরাদ্দ থাকবে, কিন্তু আমি তো কেড়ে নেব। এরকম একটা সময় ক্রমশ যখন যুবরাজ বা রাজকুমার অশোক ক্ষমতাশালী হয়ে উঠছে, অনাদরে অধিকাংশ সময় তার সময় কাটতো সেনাবাহিনীর সঙ্গে অস্ত্র শিক্ষায়, আর সুসীমের সময় কাটতো বাবার সঙ্গে রাজনীতি শিক্ষায়। সুসীম রাজনীতি শাস্ত্রে তো অত্যন্ত দক্ষ ছিল, কিন্তু অশোক তরোয়ারির জোরে বা সামরিক শিক্ষায় অত্যন্ত দক্ষ ছিল। যুদ্ধ বিগ্রহ বা বিদ্রোহ দেখা দিলেই বিম্বিসারের কেবলমাত্র অশোকের কথা মনে পড়ত। আর রাজকুমার যুবরাজ সুসীম এবং তার মা, যিনি কিনা বিন্দুসারের প্রিয় পত্নী রাজমহিষী ছিলেন, এরা সবাই কিন্তু চাইতো যে অশোক সেনাবাহিনীর দায়িত্ব নিয়ে যুদ্ধে যাক। তার কারণ যুদ্ধে গেলেই তো প্রাণহানির জায়গাটা তৈরি হয়। 1 বার 2 বার 3 বার 4 বার শতবার চেষ্টা করেও অশোককে মেরে ফেলা যায়নি, গুপ্ত হত্যা করা যায়নি। আর অশোক একটা যুদ্ধে যেত, তার গুপ্ত হত্যা হবে এই সম্ভাবনা তৈরি করার জন্য তাকে পাঠানো হতো। কিন্তু অশোক যখন সেনাবাহিনীর দায়িত্ব নিত তখন সে যুদ্ধে জিতে ফিরত। অশোককে মারার চক্রান্ত করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হতো, আর অশোকের নামে জয়ধ্বনি দিতে দিতে সেনাবাহিনী পাটলিপুত্রে ফিরে আসতো। আর এই রকমভাবে সেনাবাহিনীর ওপরে কিন্তু অশোকের কর্তৃত্ব ক্রমশ স্থাপিত হচ্ছিল, যেটা যুবরাজ সুসীমের ভালো লাগার কথা নয়, ভালো লাগছিলও না। আজকে তক্ষশিলায় বিদ্রোহ দেখা দিয়েছে, আর শেষ চেষ্টা হিসাবে সুসীম, বিন্দুসারের বড় ছেলে, অশোককে তক্ষশিলায় পাঠানোর জন্য বাবাকে পরামর্শ দেয়। অশোক দায়িত্ব গ্রহণ করে, সেনাবাহিনী নিয়ে যায়। কিন্তু সেনাবাহিনীতে সেনার সংখ্যা অর্ধেক, আর অস্ত্রশস্ত্র তারও অর্ধেক পাঠানো হয়। মাঝপথে যখন তার জেনারেল অশোককে জিজ্ঞেস করছে যে, রাজকুমার অশোক, আমরা কি করে এই বিদ্রোহ দমন করব? আমাদের যেটুকু সেনা পাঠানোর কথা ছিল তার অর্ধেক সেনা পাঠিয়েছে, আর যেটুকু অস্ত্র পাঠানোর কথা ছিল তারও অর্ধেক পাঠিয়েছে। হাউ ইট ইজ পসিবল টু গেট ভিক্টরি ওভার দ্য রিবেলিয়ান্স? বিদ্রোহীদের দমন কি করে করা সম্ভব? তখন অশোক একটা কথা বলেছিল যে, সেনাপতি, মাই জেনারেল, তুমি জানি যে সেনা অর্ধেক, তুমি জানি যে অস্ত্র অর্ধেক, বিপক্ষ কি করে জানবে? বিপক্ষ জানছে অশোক আসছে। বোঝা গেল একটা বড় রাজার, একটা বড় জেনারেলের একটা বৈশিষ্ট্য, সে কখনোই হতোদ্যম হয়ে পড়ে না। সত্যি সত্যি তক্ষশিলা পৌঁছানোর পরেই এই বিদ্রোহীরা শুধুমাত্র অশোকের নাম শুনেই, বোঝা গেল কথাটা, আত্মসমর্পণ করতে শুরু করে। কিন্তু তা সত্ত্বেও বিদ্রোহের কিছু জায়গা থেকে যায় এবং যুদ্ধ কিছু কিছু জায়গায় তাকে করতে হয়। এইরকম একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে একটা বিষ মাখা তীর তার সমস্ত সিকিউরিটিকে ভেঙে দিয়ে অশোকের বুকে এসে লাগে, আর রাজকুমার অশোক ঘোড়া থেকে পড়ে গিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জে লড়তে শুরু করে। আর এই সময় একজন ভদ্রলোক, যিনি কিনা অশোকের অত্যন্ত প্রিয় ছিলেন এবং অশোককে অত্যন্ত পছন্দ করতেন, তিনি ছিলেন বিন্দুসারের প্রধানমন্ত্রী রাধাগুপ্ত, যে রাধাগুপ্তকে সুসীম মোটেও পছন্দ করত না।
তিনি স্ক্রিনে আসতে শুরু করেন এবং রোল প্লে করতে শুরু করেন। যুদ্ধক্ষেত্র থেকে ওই অসুস্থ শরীরটাকে ক্রমশ ওই পাটলিপুত্রে বসিয়ে নির্দেশ দিয়ে সে সরিয়ে ফেলে এবং একটা বুদ্ধিস্ট নার্সিং হোমে তাকে ভর্তি করে দেয়। রাধাগুপ্ত ওদিকে বসে কলকাঠি নাড়ছে, আর এদিকে যুদ্ধক্ষেত্র থেকে অশোকের দেহটাই গায়েব হয়ে গেছে, একটা বুদ্ধিস্ট নার্সিং হোমে সে ভর্তি আছে। সুসীম ভেবে এবং রাজ্য জুড়ে রটিয়ে দেওয়া হয় যে যুবরাজ রাজকুমার অশোক নিহত, বিদ্রোহ দমন করতে গিয়ে রাজকুমার প্রাণ ত্যাগ করেছেন। কিন্তু সুসীম কেন বিশ্বাস করবে? 100 বার চেষ্টা করেও যাকে মারা যায়নি তাকে এত সহজে মেরে ফেলা গেল, এটা বিশ্বাস করতে তার একটু কষ্ট হচ্ছে। আর তারপরে সে তো একটা সাধারণ সৈন্য নয়, সে তো রাজকুমার, তার মৃতদেহটা কোথায় গেল? বারবার রাধাগুপ্তকে ধরে ঝাঁকুনি দিতে থাকে যে মন্ত্রী, বডিটা কোথায় গেল? আপনি কেন এত অশোকের প্রিয় বলুন। কিন্তু জানি না কোন এক অজ্ঞাত কারণে রাধাগুপ্ত অশোকের পক্ষে ছিলেন আর সুসীমের বিরুদ্ধে ছিলেন। কারণ রাধাগুপ্ত ভালো করেই বুঝতেন যে সুসীম যতই মনোনীত হোক না কেন সিংহাসনের দখল অশোকের কাছেই যাবে, তাই প্রথম থেকেই অশোকের দিকেই তিনি ঝুঁকেছিলেন। এরকম একটা অবস্থাতে ইন্টেলিজেন্স তাকে খবর দেয়, হ্যাঁ, তক্ষশিলার একটা বুদ্ধিস্ট নার্সিং হোমে অশোক চিকিৎসারত। এই সংবাদ পাওয়া মাত্রই সুসীম তাকে আরেকবার হত্যা করতে পাঠায়। আর তার পার্সোনাল নার্স যিনি ছিলেন তার নাম ছিল দেবী। অশোক যখন অসুস্থ আর যেদিন তাকে ঘাতক পাঠানো হবে মারার জন্য, এই দেবীর বিয়ের দিন ছিল। কিন্তু কি একটা ওষুধ দিতে ভুলে গেছি বলে সে বিয়ের শুরু হবে অবস্থা থেকে অশোককে ওষুধ দিতে এসে দেখে যে একজন তাকে বুকে ছুরি বসানোর চেষ্টা করছে, আর ধস্তাধস্তি করতে গিয়ে সেই ঘাতককে পেটে দেবী ছুরিটাই ঢুকিয়ে দেয়। আজকে যে মেয়েটার বিয়ে, তার হাত রক্তে রাঙিয়ে যায়, আর একটা বৌদ্ধ যে পিঁপড়ে পর্যন্ত মারে না, সেটা মানুষ খুন করেছে, তার আজকে বিয়ে, কি করে বিয়ে হবে? পাত্রপক্ষ তার বারাত তুলে নিয়ে চলে যায়। আর যুবরাজ অশোক প্রথম আবার স্ক্রিনে চলে আসে, তার মাকে ডেকে পাঠায়, বাবাকে বলে দেয় যে আমি জীবিত, আর মাকে ডেকে পাঠিয়ে এই দেবীকে বিবাহ করে ফেলে। এই দেবীর গর্ভেই কিন্তু মহেন্দ্র আর সংঘমিত্রা জন্মাবে, ভবিষ্যতে যারা হিস্ট্রিতে ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এই জন্যই মাকে টেনে নিয়ে আসা। বাবা বিন্দুসার তো আজীবক ধর্মাবলম্বী ছিলেন, আর যুবরাজ অশোক একটা বৌদ্ধ মেয়েকে বিয়ে করেছে। এইটা সহ্য করতে না পেরে বিম্বিসার বলে দেয়, তুমি একটা আজীবক হয়ে একটা বৌদ্ধ মেয়েকে বিয়ে করেছো, যা করেছো ভালো করেছো, একদম পাটলিপুত্রে ফিরবে না, তক্ষশিলায় থাকো। প্রথমে তক্ষশিলায়, পরবর্তীতে উজ্জয়িনী শাসনকর্তা হিসেবে নিযুক্ত করে। আর এই সময়কালের মধ্যে সুসীম তার সাম্রাজ্যের সমস্তটুকু বুঝে নিতে শুরু করে, সিংহাসনের অনেক কাছাকাছি এসে পৌঁছয়। এইরকম একটা পরিস্থিতিতে বিন্দুসার মৃত্যুসজ্জার দিকে ক্রমশ ঢলে পড়ে, আস্তে আস্তে বয়স বাড়ে, মৃত্যুর দিকে যায়। আর সুসীম আবার একটা গুপ্ত হত্যা করার জন্য উজ্জয়িনী বা তক্ষশিলা বা উজ্জয়িনী কোথাও একজনকে একটা গুপ্ত ঘাতক পাঠায়। আর সেই ঘাতক অশোকের ঘরে ঢুকে, যেখানে তার সন্তান সম্ভবা স্ত্রী দেবী, যাকে তিনি বিয়ে করেছেন, শুয়েছিলেন, তাকে হত্যা করতে গিয়ে তার মাকে হত্যা করে ফেলে। আর ধর্মার হত্যা হয়ে গেছে, অশোককে তো হত্যা করা গেলই না, এই সংবাদে অশোক চণ্ডাশোকে পরিণত হয়। তিনি কোনো রকম কালো বিলম্ব না করে তার কাছে যেটুকু সেনাবাহিনী ছিল সেটুকু সেনাবাহিনী নিয়ে পাটলিপুত্রের উদ্দেশ্যে যাত্রা করে। আর এমতো অবস্থায় বিম্বিসার নিহত হন। অশোক তার মাতৃহত্যার প্রতিশোধ নিতে পাটলিপুত্রকে আক্রমণ করে, সুসীমকে হত্যা করে, একে একে সমস্ত ভাইদেরকে হত্যা করে সে সিংহাসনে দখল নিয়ে নেয়। আর ইতিহাসে এত হত্যালীলা, প্রায় 100 ভাইকে হত্যা করার জন্য ইতিহাস তাকে চণ্ডাশোক বলে দেখে দেয়। মাই ডিয়ার স্টুডেন্ট, 273 বিসিতে সিংহাসনের দখল নেয়, কিন্তু তার করোনেশন বা সিংহাসন লাভ হয়েছিল 269 বিসিতে। এই 4 বছর ধরে সে সিংহাসনটাকে নিষ্কণ্টক করছিল। রাধাগুপ্তের সাহায্য নিয়ে তার সমস্ত ভাইগুলোকে হত্যা করে সিংহাসনকে নিষ্কণ্ঠ করার সময় তাকে ইতিহাস চণ্ডাশোক বলে দেখে দেয়। এইরকম একটা সময়ে তার একটা ভাই সুগোত্র, সে উড়িষ্যায়, তখন নাম ছিল কলিঙ্গ, সেই কলিঙ্গে আশ্রয় গ্রহণ করে। আর কলিঙ্গ ছিল মগধের বন্ধু রাজ্য।
সে গড়ে কি সুগোত্রকে আশ্রয় দেয়। কলিঙ্গকে বারবার বারবার অশোক বলে যে আমার এই ভাইকে তুমি ফেরত দিয়ে দাও, তাকে খুন করতে হবে, কিন্তু কলিঙ্গ কোনো কথা শোনেই না। এছাড়াও কলিঙ্গ অশোক সিংহাসনে বসার পর থেকেই তাদের সামরিক শক্তিকে ক্রমশ বৃদ্ধি করছিল। তাছাড়াও কলিঙ্গ ছিল তাদের বাণিজ্যের প্রতিদ্বন্দ্বী। এছাড়াও বঙ্গোপসাগরের উপরে কর্তৃত্ব স্থাপন করার জন্য কলিঙ্গ ছিল অশোকের প্রধান অন্তরায়। এই জন্য কাল বিলম্ব না করে রাধাগুপ্তের পরামর্শে অশোক কলিঙ্গের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করে দেয় এবং অশোকের একমাত্র লড়া যুদ্ধ কলিঙ্গ সংগঠিত হয়। কলিঙ্গ যুদ্ধ ভয়াবহ রূপ নেয়। ওকে, আমি যে সালটা বলছি 261 বিসিতে কলিঙ্গ যুদ্ধ হয়। এই কলিঙ্গর যুদ্ধের ভয়াবহতা, এত নারী পুরুষ হত্যা হয়ে উঠেছিল যে কলিঙ্গের যে দয়া নদীর পাশে যুদ্ধটা হয়েছিল কলিঙ্গ যুদ্ধ, দয়া নদী উড়িষ্যার একটা নদী, এই যুদ্ধে প্রায় 1 লক্ষ মানুষ নিহত হয়, 1.5 লক্ষ মানুষ বন্দী হয়, বহু সাধারণ মানুষ নানাভাবে প্রাণ হারায় এবং কলিঙ্গ মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায় শেষমেশ, এবং পুরী জেলার সন্নিকটে তোষালি এই নববিজিত প্রদেশের রাজধানী হয় এবং সেটা মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায়। কিন্তু বলা হয় যে কলিঙ্গের এই নারকীয় ঘটনা তার ভেতর থেকে তাকে নাড়িয়ে দিয়েছিল। তারপর তিনি তার বিবেকের দংশনে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। ত্রয়োদশ শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের বিস্তারিত তথ্য জানা যায়। ত্রয়োদশ শিলালিপি মনে রাখতে হবে অশোকের সবচেয়ে বড় শিলালিপি। অশোকের শিলালিপিগুলো পাঠোদ্ধার করেন, আমি বলে দেবো, জেমস প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি প্রাকৃত বা ওগুলি পাঠোদ্ধার করেন। এই অশোকের শিলালিপিগুলো প্রাকৃত ভাষায় এবং ব্রাহ্মী ও খারষ্টি হরফে লেখা ছিল। এগুলো আমি তোমাকে পরে বলছি একটুখানি তোমাদেরকে। এই যুদ্ধের ভয়াবহতায় তিনি সত্যি সত্যিই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তিনি চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হন, অর্থাৎ তিনি যুদ্ধ পরিত্যাগ করেন। সেনাবাহিনী ভেঙে দেয়নি, কিন্তু তিনি মানুষকে সংগঠিত করার কাজ করেন। সেনাবাহিনী ছিল, কিন্তু কেউ কেউ বলেন আসলে এটা একটা গিমিক, নতুন করে দখল করার মতো কোনো জমি আর ভারতবর্ষে অবশিষ্ট ছিল না, তাই তিনি যুদ্ধ ত্যাগ করে ধর্ম বিজয়ের নীতি গ্রহণ করেছিলেন। আর সেই সময় সবচেয়ে প্রচলিত ধর্মের নাম ছিল বৌদ্ধ ধর্ম, অতএব তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে বুদ্ধিস্ট হয়েছিলেন। বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর তিনি গোটা ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের প্লাবন এনেছিলেন। এমনকি ভারতবর্ষের বাইরে সিংহলে শ্রীলঙ্কায় তার কন্যা এবং পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রা, ওই দেবীর গর্ভে জন্ম নেওয়া যমজ সন্তান, তাদেরকে শ্রীলঙ্কায় ধর্ম প্রচার করতে পাঠায় এবং ধর্ম প্রচার করে ধর্ম বিজয় করে সে গোটা ভারতকে এক সুতোয় বাঁধার পর তিনি মহান অশোক বা অশোক দ্য গ্রেটে পরিণত হন। তিনি তার সমস্ত জীবনটাকে এই বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসারের জন্য নিয়োজিত করেন এবং সাম্রাজ্যের লোকজনের মধ্যে যাতে আন্তঃসম্পর্কটা খুব ভালো হয় সেই লক্ষ্যে, শান্তি স্থাপনের লক্ষ্যে কাজ করেন এবং ইতিহাস তাকে অশোক দ্য গ্রেট বলে জানে। তো এই অবধি তো গেল অশোক সম্পর্কে গল্প, কিন্তু এবার পরীক্ষায় আসবে এই রকম ইনফরমেশনসগুলো কিন্তু নিতে হবে। ইনফরমেশন আমি প্রথম থেকে দিতে শুরু করছি, খাতা বের করে একটু নোট করো, আমি নোট লেখাচ্ছি আর কি। যে 273 বিসি নাগাদ পিতা বিন্দুসারকে মৃত্যু হলে অশোক বলপূর্বক সিংহাসন দখল করে দেয় সুসীমকে হত্যা করে। এই সময় তাকে সাহায্য করেছিল বাবার মন্ত্রী রাধাগুপ্ত, যিনি পরবর্তীকালে তার মন্ত্রী হবেন। পরীক্ষায় কোশ্চেন আসে, হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ অশোকা? উত্তর হবে রাধাগুপ্ত। এবং 4 বছর সময়, 73 থেকে 4 বছর, 73, 72, 71, 70, এই 4 বছর সময়কাল তিনি তার সমস্ত ভাইকে হত্যা করে সিংহাসন নিষ্কণ্ঠ করে এবং 269 বিসিতে অশোকের রাজ্যাভিষেক হয়। এটা কিন্তু পরীক্ষায় আসে। 269 বিসিতে অশোকের রাজ্যাভিষেক হয়। ভাতৃহত্যার জন্য ইতিহাসে তাকে চণ্ডাশোক নামে ডাকা হয়, চণ্ডাশোক নামে তিনি পরিচিত হন। অশোকের পত্নী দেবী তার গর্ভের সন্তান জন্ম নেয়, তার নাম একজন মহেন্দ্র আর একটা হচ্ছেন সংঘমিত্রা কন্যা। অশোক তার মন্ত্রী রাধাগুপ্তের পরামর্শে 261 বিসিতে 261 বিসিতে কলিঙ্গ নামক একটা প্রজাতান্ত্রিক রাজ্য আক্রমণ করেন, যেটা বর্তমানে উড়িষ্যায়। এই যুদ্ধের ঘোষিত কারণ ছিল যে তার বিদ্রোহী
ভ্রাতা সুগোত্রকে তারা আশ্রয় দিয়েছিল, কিন্তু আসল কারণ ছিল মগধের সাথে দক্ষিণ ভারতের যোগাযোগের ক্ষেত্রে স্থলপথ এবং জলপথকে নিয়ন্ত্রণ করত কলিঙ্গ। 2 হচ্ছে সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে এবং বঙ্গোপসাগরের ওপরে নৌবাহিনীর কর্তৃত্ব স্থাপনের ক্ষেত্রে কলিঙ্গ ছিল মগধের প্রতিদ্বন্দ্বী। এবং 3 হচ্ছে অশোক সিংহাসন দখল করার পর দিনে দিনে কলিঙ্গ তার সামরিক শক্তিকে বাড়াচ্ছিল। এই কারণে তিনি কলিঙ্গ আক্রমণ করেন এবং কলিঙ্গ যুদ্ধটা হয় উড়িষ্যার দয়া নদীর তীরে। এই যুদ্ধে প্রচুর মানুষ নিহত হন এবং তার আলটিমেটলি গোটা কলিঙ্গ মগধের অন্তর্ভুক্ত হয়। উড়িষ্যার পুরী জেলার সন্নিকটে তোষালি নামক একটা জায়গায় নতুন রাজধানী স্থাপিত হয় এবং এটা মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এই গোটা ঘটনার কাহিনীর কথা আমরা অশোকের 13 নম্বর 13th শিলালিপি থেকে জানতে পারি। এখানে বলে দেওয়া দরকার যে অশোক কিন্তু তার সমস্ত ইতিহাসের কাহিনী শিলালেখ মানে শিলার ওপরে খোদাই করে করে লিখে যেতেন এবং ভারতের ইতিহাসে অশোকই কিন্তু শিলালেখের প্রচলন করেন, শিলালেখ বা শিলালিপি। তো এই ত্রয়োদশ শিলালিপি বা অন্যান্য সমস্ত শিলালিপি প্রাকৃত ভাষায় লেখা হতো, কিন্তু হরফটা ছিল হচ্ছে ব্রাহ্মী বা খারষ্ঠী। কীরকম ব্যাপার? ধরো আমরা ফেসবুকে লিখি না, আমি বাড়ি যাব, AMI আমি, বাড়ি BARI বাড়ি, এটা হলো ভাষাটা হচ্ছে বাংলা কিন্তু হরফটা হচ্ছে ইংলিশ। তেমনি অশোক তার শিলালিপিগুলোকে ভাষা ছিল প্রাকৃত কিন্তু হরফটা ছিল খারষ্ঠী বা ব্রাহ্মী। এটা কিন্তু পরীক্ষার সময় আসে। এই ত্রয়োদশ শিলালিপি থেকে, যেটা থেকে আমরা অশোকের কলিঙ্গ বিজয় বা কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে জানতে পারি, এইটা পাঠোদ্ধার করেন হচ্ছেন জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ মোটামুটি অশোকের সমস্ত শিলালেখ লিপি পাঠোদ্ধার করেছিলেন, আর এই পাঠোদ্ধারটা উনি করেন 1837 খ্রিস্টাব্দে। ত্রয়োদশ শিলালিপিতে উল্লেখ আছে যে কলিঙ্গ যুদ্ধের পর তার ভয়াবহতা দেখে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তার ভেরি ঘোষ, যেটাকে যুদ্ধ ঘোষণা বলা হতো, তাকে তিনি পরিণত করেন ধর্মঘোষে বা ধর্মপ্রচারে। ওকে, এখন কিংবদন্তিতে তাকে চণ্ডাশোক বলা হয়েছে, এরকম তথা আরও অনেক শিলালিপিতে মেলে। আমি কতগুলো শিলালেখ বা শিলালিপির কথা বলছি। 1 নম্বর হচ্ছে মাস্কি শিলালিপি। এই মাস্কি শিলালিপি থেকে অশোকের পুরো নাম দেবনাম প্রিয়দর্শী অশোক, অর্থাৎ দেবতাদের প্রিয় অশোক, এই নামটা পুরো নামটা দেবনাম প্রিয়দর্শী অশোক মাস্কি শিলালেখ থেকে জানা যায়। এটা কিন্তু পরীক্ষায় আসে। আর ভাবারুর শিলালেখ বা শিলালিপি থেকে জানা যায় যে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এটাও পরীক্ষার সময় আসে। অশোকের একটা বিখ্যাত উক্তি, সব মনীষে প্রজা মম, সব মানুষই আমার প্রজা। অশোক মধ্যপ্রদেশের সারনাথে সাঁচির স্তূপ নির্মাণ করেন এবং এখানকার যে অশোক স্তম্ভ, মধ্যপ্রদেশের সারনাথে সাঁচির স্তূপ নির্মাণ করেন এবং এই সাঁচির স্তূপের অশোক স্তম্ভ বর্তমানে ভারতের জাতীয় প্রতীক। অশোক কাশ্মীরের শ্রীনগর শহর প্রতিষ্ঠা করেছিলেন। ধর্ম প্রচারের উদ্দেশ্যে অশোক ধর্ম মহাপাত্র, জুত, রাজুক এই সমস্ত রাজকর্মচারী নিয়োগ করেছিলেন। অশোকের পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রা শ্রীলঙ্কায় গেছিল বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসারের জন্য। অশোক তার রাজত্বকালে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নির্বিশেষে সকলের জন্য সমান বিচার এবং সমান দণ্ড প্রয়োগ করেছিলেন, যাকে বলা হতো যথাক্রমে ব্যবহার সমতা মানে সমান বিচার এবং দণ্ড সমতা মানে ইকুয়াল পানিশমেন্ট। যদিও এটাই তার পরবর্তীকালে পতনের কারণ হবে তার রাজবংশের। আমি বলছি আস্তে আস্তে। 250 খ্রিস্টপূর্বাব্দে অশোকের আমলেই 250 BC-তে পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সংহতি বা থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল এর আয়োজন হয়। অশোককে ঐতিহাসিক স্মিথ মানবজাতির প্রথম গুরু হিসেবে অভিহিত করেছেন। অশোকের মৃত্যুর পর তার দুর্বল উত্তরাধিকাররা সিংহাসন অধিকার করলে শেষমেশ বৃহদত্ত, মৌর্য সম্রাটের বংশের শেষ সম্রাট বৃহদত্ত সিংহাসনে বসলে এই বৃহদত্তকে হত্যা করে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য বংশের পতন ঘটিয়ে দেয় আর শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করে। এইখানটাতে আমার একটুখানি কথা বলা আছে। পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু ব্রাহ্মণ ছিলেন, আর এই বৃহদত্ত যিনি অশোকের উত্তরাধিকার পরবর্তীকালের মৌর্য বংশের রাজা,
তিনি ক্ষত্রিয় ছিলেন। অশোক তার সাম্রাজ্যে ব্যবহার সমতা মানে সমান বিচার এবং দণ্ড সমতা চালু করায় ব্রাহ্মণরা অত্যন্ত বিদ্রোহী হয়ে উঠেছিল। কেন? তার কারণ ব্রাহ্মণ অন্যায় করলে তার সাজা তো হবে না, এটাই তো নিয়ম ছিল। কিন্তু অশোক বলছে না, তুমি ব্রাহ্মণ হলেও অন্যায় করলে তোমাকে সাজা দিতে হবে। এই জন্য ব্রাহ্মণরা কিন্তু অশোক এবং তাদের রাজবংশের ওপরে ক্রমশ ক্ষেপে উঠেছিল। অশোক কিন্তু ব্রাহ্মণদের এক্সট্রা জমি, করমুক্ত জমি ভোগ করাটা বন্ধ করেছিল। তার জন্যও কিন্তু ব্রাহ্মণরা ক্ষেপে উঠেছিল। আর এই ক্ষেপে যাওয়া ব্রাহ্মণদের প্রতিনিধি হিসাবে এই পুষ্যমিত্র শুঙ্গ মূলত ব্রাহ্মণদের সঙ্গে ষড়যন্ত্র করেই অশোকের উত্তরাধিকার, ভবিষ্যৎ উত্তরাধিকার বৃহদত্তকে হত্যা করে ক্ষত্রিয়দের নিপাত করে ব্রাহ্মণ রাজা হিসাবে পুষ্যমিত্র শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করে। পরবর্তী ক্লাসে আমি তাদের ইতিহাসটা জানব। শুঙ্গ বংশ যদিও খুব অল্প সময় থাকে, পরবর্তীকালে কুষাণরা ভারতবর্ষের ইতিহাসে অনেক বড় সাম্রাজ্য স্থাপন করতে সক্ষম হবে। তো নেক্সট ক্লাসে আমরা পড়ব কুষাণ সাম্রাজ্য। আজকে বোঝা গেল নিশ্চয়ই, গল্প তথ্য সবই হলো। ভালো করে মন দিয়ে ভিডিওটাকে দেখো, ক্লাসটাকে বারবার দেখো, গল্পটা মাথায় সেট হয়ে যাবে, ইনফরমেশনসগুলো দাঁড়িয়ে যাবে। আরও অনেক ইনফরমেশন বিভিন্ন বই থেকে এই গল্পের মধ্যে ঢুকিয়ে নাও। গল্প মাথায় থাকলে ইনফরমেশনও মাথায় থাকবে। ভারতের ইতিহাস এক নিঃশ্বাসে বলা যায়। আমি ফিজিক্সের লোক হয়ে যদি ইতিহাস এরকম বলতে পারি, তুমি কেন পারবে না? গুরু যদি পারে, শিষ্যও পারবে। কনফিডেন্ট হও, ইউ অলসো ক্যান ডু। নেক্সট ক্লাসে আমি কুষাণ পড়াবো। আপাতত এখানে শেষ করছি। কিন্তু আমাকে যদি ফেসবুকে খুঁজে পেতে হয়, কি করতে হবে? সুজিত দেবনাথ বলে সার্চ দিতে হবে। আর যদি ইউটিউবে খুঁজে পেতে হয়, WBCS অ্যান্ড বলে চ্যানেলটাকে সার্চ দিতে হবে। এই নামে ফেসবুকে পেজও রয়েছে, গ্রুপও রয়েছে। আর সাথীজ অনলাইন একাডেমির পার্ট হিসাবে যদি কোনো জানার কিছু ইচ্ছা থাকে, এখানে একটা ফোন নম্বর আছে সাথীজ অনলাইন একাডেমিতে। আমার মিসেস শ্রীমতী সাথী দেবনাথ যার মালিক, তো তার অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারিকে ফোন করে যা দেবনাথ জানতে পারো। ভীষণ ভালো লাগলো ক্লাস নিয়ে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আপাতত টাটা, বাই।